তো ক্লাসটা আমরা তো সবাই করছি স্যার। স্যার করছিলাম স্যার। হ্যাঁ সেটাই। সো কেউ একজন রিভিউ করো, উইলিংলি করলে ভালো হয়। স্যার এখানে পড়াইছিলাম মনীষা স্যার আক্তার, লার্নিং মনীষা আক্তার অবজেক্টিভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মনীষা আক্তার প্রায় কথা বলেন, আজকে মনীষা আক্তার রিভিউ করবে। স্যার আমি কথা বলি। আচ্ছা, তাহলে আজকে শুনি, তুমি রিভিউ করো। ঠিক আছে স্যার। স্যার লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল যে প্রিপেয়ার এ শিডিউল অফ। লাস্ট উইকটাই বলি, লাস্ট উইকে তো শুধু একটা ক্লাস হয়েছে তাই না? জি স্যার। আচ্ছা স্যার স্যার লাস্ট ক্লাসে যেটা পড়ানো হয়েছিল স্যার সেটা হচ্ছে প্রিপেয়ার এ শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। সেটার মধ্যে ফার্স্টলি আপনি বলেছিলেন যে শিডিউলটা কি আর সেটা কেন দরকার সেটা আমাদের ফার্স্টলি জানতে হবে। তো সেটা ফার্স্টে আমরা জেনেছিলাম, দেন সেটার আন্ডারে দুইটা স্টেপ ছিল। ফার্স্ট এটা ছিল যে ক্যালকুলেট দ্য কস্ট অফ র ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইউজড ইন প্রোডাকশন। মানে এটার কাজ কি, আমরা এটার মধ্যে কি কি করতে পারবো, যেমন হচ্ছে আমাদের এগুলো আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। র ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের যে সব কস্ট গুলো থাকে সেগুলো আমাদের আলাদা 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 করে ক্যালকুলেট করে বের করতে হবে। আমরা ফার্স্ট পার্টে এটা জেনেছিলাম। সেকেন্ড পার্টে ছিল ক্যালকুলেট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যাসোসিয়েট উইথ গুডস দ্যাট আর ফিনিশড ডিউরিং দ্য পিরিয়ড। এটার মধ্যে আমরা জেনেছিলাম যে যেসব মানে র ম্যাটেরিয়ালস, ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এগুলো ছাড়া যেসব কস্ট যেগুলো মানে পিরিয়ড কস্ট হিসেবে ধরা হয় সেগুলো বের করা। পিরিয়ড মানে এক কথা হচ্ছে যে পিরিয়ড কস্ট গুলো বের করে, এটার মধ্যে সেটা বোঝানো হয়েছিল। দেন তারপরের টপিক পড়ানো হয়েছিল প্রোডাক্ট কস্ট ফ্লোস, যেটার মধ্যে স্যার চারটা স্টেপ ছিল। ফার্স্ট একটা ছিল হচ্ছে র মেটেরিয়ালস, সেকেন্ড ওয়ান ইজ ম্যানুফ্যাকচারিং কস্ট, থার্ড ওয়ান ছিল ওয়ার্কিং প্রসেস এন্ড লাস্ট ওয়ান ছিল ফিনিশড গুডস। সেটা আন্ডার আমরা কিভাবে কোনটা বের করব সেটা স্যার দেখানো হয়েছিল। এখন স্যার আমাদের রেকর্ডিংটা চালু করা হয়নি মনীষার। স্যার চালু হয়েছে স্যার, রেকর্ডিং। হ্যাঁ রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছি না তো। স্যার সমস্যা নেই স্যার, আমি আচ্ছা, পিসি record থেকে ল্যাপটপ হচ্ছে। করতেছি, রেকর্ড করতেছি স্যার ডাইরেক্ট। রেকর্ড কি record হচ্ছে? আমি তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি না। সমস্যা নেই স্যার, আমি recording রেকর্ড হচ্ছে। দিয়ে দিচ্ছি স্যার, রেকর্ড দিয়ে দিবানি স্যার, ক্লাস শেষ হয়ে গেলেই রেকর্ড হচ্ছে স্যার। স্যার আরেকটা সফটওয়্যার আছে স্যার, ওটা চোরাই সফটওয়্যার স্যার, ওটা আপনি বুঝতে পারবেন না রেকর্ড করতেছেন। তাই নাকি? মেবি ওইটা ইউজ করতেছে। জি স্যার। ও আচ্ছা, না কারণ আবার এটা আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করার জন্য তো, তাই না? জি স্যার। আচ্ছা ওকে মনীষা প্লিজ জি কন্টিনিউ। স্যার। স্যার তারপর যে লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট ফ্লোস, যেটা ছিল স্যার একটা চার্টের আকারে দেখা হয়েছিল যে কিভাবে কস্ট গুলো মানে আমরা বের করতে পারবো। সেটা কস্টের ব্যালেন্স শিট, যেটা ইনভেন্টরিজ যেগুলো ছিল, আরেকটা হচ্ছে স্যার ইনকাম স্টেটমেন্ট, এক্সপেন্সেস যেগুলো ছিল সেগুলা। এখন স্যার লাস্ট ক্লাসে আমি যতটুকু বুঝতে পারছিলাম স্যার, আমার লাস্টের দিকে একটু নেটের প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি লাস্টের টুকু মানে ওইভাবে বুঝতে পারিনি, শুনতে পারিনি স্যার। তো আমার জানার মতো লাস্ট ক্লাস পর্যন্ত মানে আমার জানার মতো আমি এতটুকুই জানি স্যার। জিয়া। জি স্যার। আচ্ছা, মনীষা এতক্ষণ খুব সুন্দর করে প্রেজেন্ট করলো। মনীষা তো কি, তোমার অভিমত কি? ও কি ঠিকঠাক প্রেজেন্ট করছে? কোনো কিছু বাদ পড়ছে? না স্যার, আমার তো মনে হয় পারফেক্ট স্যার, আপনি অনেক ডিটেলস বলছেন। ডিটেইলস বলছে। রিক্যাপ আমি যখন বলি ক্লাসের শুরুতেই, যখন আমি আসি এবং বলি যে রিভিউটা কেমন হওয়া উচিত, আমার মনে হলো যে মনীষার এই রিভিউটাকে আমরা একটা এক্সাম্পল হিসাবে নিতে পারি এবং সবাই উইলিংলি আমরা একটা প্রিপারেশন রাখি। আমরা যারা ক্লাস করতেছি আমরা এসে রিভিউটা এইভাবে আমরা প্রেজেন্ট করব ধারাবাহিকভাবে। এই যে প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। হ্যাঁ, এখন এখন যে অবস্থা 2020 সাল শেষ, প্রায় 21 সাল থেকে তো আরেকটা মানে পৃথিবীর রূপরেখা পাল্টে যাচ্ছে, তাই না? এই কোভিড এসে আমাদেরকে পুরো রূপরেখা পাল্টে দিচ্ছে। আমরা সারা বিশ্ব এখন চাইনিজ ডিপেন্ডেন্ট এবং
এখন আর কিন্তু মানুষ ডিগ্রি বা কে কতটুকু কি করলো একাডেমিক রেজাল্ট এগুলো থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হলো পার্সোনাল মানে ইন্ডিভিজুয়াল এই যে স্কিল, কে কত ভালো প্রেজেন্ট করতে পারতেছে, এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্সের সাথে সাথে তুমি নিজেকে কতটুকু প্রকাশ করতে পারতেছো, তোমার কত বেশি নেটওয়ার্ক আছে। হ্যাঁ, সো এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। সো এই যে কথা বলা বা কাউকে কনভিন্স করা বা কাউকে মানে কোনো একটা কাজ করতে গেলে কাজটাও কিন্তু একটা প্রেজেন্টেশন, তুমি যে করলা গুছিয়ে সেটাও কিন্তু একটা আর্ট। এটা তুমি Well দেখবে organized অনেকেই খুব ভালো art. রান্না করে, তো সে একটা হোটেলের বাবুর্চি হয়, ভালো রান্না করে সে ঘরের ভিতরেই থাকে। বাট সিদ্দিকা কবিরের মতো যারা গুছিয়ে গুছিয়ে বলতে পারে তারা কিন্তু মিডিয়াতে চলে আসে। রান্না কিন্তু রান্নার কোনো একটা ইয়ে নাই। যারা গুছিয়ে বলতে পারে তারা হলো শ্রেষ্ঠ রাঁধুনি হয়। রাঁধুনি পুরস্কার যারা পায় তাদের রান্না থেকে অনেক ভালো রান্না করে আমাদের মা চাচিরা। ওদের রান্না খায় আমাদের মা চাচিদের কাছেদের আসবে না। বাট প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে আমরা তাহলে পড়াশোনা করব কত নাম্বার লার্নিং অবজেক্টিভ? লার্নিং অবজেক্টিভ 5। 5। আচ্ছা, এটাকে একটু ইয়ে করো, মানে প্রেজেন্টেশন মোডে নিয়ে আসো। জি স্যার। গুড। আচ্ছা, আমি পড়াশোনাতে যাওয়ার আগে তোমাদের সবাইকে আসো আমাদের সাথে। জি ইয়েস স্যার। স্যার। জি স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা শেয়ার করব, যেটা হলো যে আমাদের মিড টার্মের ডেট দিয়ে দিছে অলরেডি, আর হয়তো 2 সপ্তাহ পরে, তাই না? আমরা এই সপ্তাহ ক্লাস করব, নেক্সট উইকে ক্লাস করলেই মোটামুটি মিড টার্ম চলে আসবে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে মিড টার্মে এই যে লার্নিং অবজেক্টিভ গুলা, প্রতিটা লার্নিং অবজেক্টিভের উপরে বেস করে আমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এই লার্নিং অবজেক্টিভের প্রতিটা যে হেডিং, আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট, এই যে হেডিং গুলা নিয়ে আমরা মোটামুটি কথা মানে অ্যাসাইনমেন্ট তৈরি করব। সো তোমরা যদি ইচ্ছা করো এই যে লার্নিং অবজেক্টিভ 5 এই শব্দটা লেখা দরকার নাই, ওকে? এখানে আমরা লিখবো শুধুমাত্র ভিতরের কথাটা, আন্ডারস্ট্যান্ড মানে ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল এন্ড ফিক্সড কস্ট। সো আন্ডারস্ট্যান্ডটা আমি বসাইছি, রাইট? জি স্যার। আর এখানে শুধু ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট এটা লিখলেই তো হবে, তাই না স্যার? আমরা লিখবো যে দা ডিফারেন্স বিটুইন ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট, তাহলে একটু সুন্দর দেখায় না লেখাটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। আর যারা ধরো ক্লাসটা করে নাই বা ইনস্ট্রাকশন বুঝে নাই তারা লিখবে কি আন্ডারস্ট্যান্ড, তাহলে কি আমি বুঝে যাব না অ্যাসাইনমেন্টটা দেখলে, জি স্যার। তাই না? তখন তো আমি বুঝবো যে সেই ক্লাসটা করে নাই বা সেই ইনস্ট্রাকশন শুনে নাই। আচ্ছা, এখন আমরা এইভাবে কি করব, আমরা যে কন্টেন্ট এগুলা দেখে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব। অ্যাসাইনমেন্টের ফাঁকে ফাঁকে এই যে ডিফারেন্স গুলার মধ্যে তোমরা ইনসার্ট করবা বিভিন্ন ছবি বা যতটা সুন্দর করা যায়। আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপের অ্যাক্টিভিটিস গুলা দেখতেছিলাম, আই রিয়েলি এপ্রিসিয়েট, মানে আমি মেসেঞ্জার গ্রুপ হলো 18 সাল থেকে এই স্যার সবাই কি শুনতে না পাচ্ছ আমাকে? স্যার, না স্যার, আপনার স্যার নেটের কথাটা প্রবলেম কেটে দিছে কেটে আপনার। জি স্যার, এখন ঠিক আছে স্যার। ওকে। তো 18 সাল থেকে এখন পর্যন্ত আমি একটা গ্রুপও পেলাম না যারা এই পারপাসটাকে মানে 100% ইউটিলাইজ করছে। নেভার, আমি কোনো একটা সিঙ্গেল গ্রুপ পাইনি যারা এই মেসেঞ্জার গ্রুপটাকে এত সুন্দর ওয়েল কমিউনিকেটিভ ইউজ করছে, যেটা তোমরা শুরু করতেছো। থ্যাংক ইউ আমি স্যার। দেখি আর আমি মনে মনে খুব ভাল লাগে যে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আমি কি পড়াবো। তোমরা যে কয়েকদিনে পড়াশোনা করছো, এখন আর আমার ক্লাস তো প্রশ্নই ওঠে না আমি পড়ানোর। তোমরা যে কাজ করছো এই যে ইয়েতে মেসেঞ্জারে, সেটা তোমরা বলবা। এটা উদ্যোগটা সম্ভবত জিয়া প্রথমে হিট করছো, তাই না? প্রথম এটা। জি স্যার, আমি ওই যে পিতাপুকে জিজ্ঞাসা করছিলাম, পিতাপুকে একটু ক্লিয়ার করছিলাম আর কি স্যার।
আমি যতটুকু বুঝি এটার মধ্যে আর কি। এরপরে আবার তোমরা কালার দিচ্ছ, কি করতেছো কি না, আমি খালি দেখতেছি আর মুসকে মুসকে হাসতেছি। আমি বললাম যে গুড, এইটা এই জন্য তো মেসেঞ্জার গ্রুপটা, মানে এই স্যার জন্য আপনি এত কিছু খেয়াল করেন স্যার। না, আমি একটা মেসেঞ্জারের মেসেজ আমার আনসিন নাই। আমার আমার মোবাইল নিবা, নিয়ে মেসেঞ্জারে কোনো স্যার unseen- এখানে অ্যাকচুয়ালি স্যার ওই যে মানে আমরা অ্যাকচুয়ালি মানে এরকম ভাবেই চেষ্টা করি ইয়া করার। এটা যদি স্যার মনে করেন আপনার ফিজিক্যাল ক্লাস তো আল্লাহ আমাদের দেয় নাই স্যার আসলে ভাগ্যে। যদি স্যার ফিজিক্যাল ক্লাস হয়তো পাইতাম স্যার, হয়তো বা আমাদের আরো কিছু ইনিশিয়েটিভ আরো আপনি অনেক দেখতেন স্যার। অনেক মজা হইতো, অনেক মজা হইতো, অনেক জি ভালো স্যার, লাগতো। অনেক কিছুই যাই হোক, করতে পারতাম আমরা স্যার। আমরা এখন টেকনোলজিটাকে ইউটিলাইজ করি 100%। সো আমি প্রথমে জিয়া, পৃথা, পৃথা শুনতেছো? জি স্যার, স্যার আছে। আচ্ছা, পৃথা আছো, আর কে কে যেন দেখলাম সুরহাব কন্ট্রিবিউট করছে, এরকম অনেকেই, মনীষও কন্ট্রিবিউট করছে। সো আমি প্রথমে জিয়া থেকে শুরু করি। তোমরা তো ডিসকাস করতেছিলা তাই না? তোমরা কালার করছো, বিভিন্ন ইয়ে করছো, ফিক্সড এন্ড ভেরিয়েবল বোঝার চেষ্টা করছো। তো তোমাদের কাছ থেকে আগে আমি শুনি, তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো, ডিফারেন্সটাকে অলরেডি তোমরা ডিসকাস করছো, তোমরা বলো, দেন আমি অল্প কিছু কথা শেয়ার করব তোমাদের পরে। স্যার আমি একটা কথা বলি স্যার, আমি হয়তোবা স্যার বলা থেকে হয়তোবা যদি পৃথাপু বলতো, কারণ পৃথাপু স্যার অনেকটুকুই বুঝছে স্যার, তাহলে উনার আন্ডারস্ট্যান্ডিং আরো ক্লিয়ার হইতো স্যার। আমি সবার কাছ থেকে জানতে চাই, সবার কাছ থেকে, নট অনলি ইউ এন্ড পৃথা, সবাই কন্ট্রিবিউট করতে হবে। সো আমি পৃথাকে দিয়ে শুরু করি। পৃথা, তুমি যে কোশ্চেন করছো বা কালার করছো, সো ওইটা শেয়ার করো, তোমরা কিভাবে শুরু করলা, তোমাদের হঠাৎ করে তোমাদের মাথায় কেন এরকম আসলো, বা মেসেঞ্জারে তোমরা কেন গেলা, এই ঘটনাগুলো শেয়ার করো, যেটা আমার শুনতে ভালো লাগবে। স্যার আমার প্রথমেই অনেকের কাছে কোশ্চেন ছিল যে স্যার অনেক মানে আমি স্যার আর কি। জিয়া, আচ্ছা, ওর কাছে কোশ্চেন ছিল যে ভ্যারিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট মানে কি, এটার মানে ডেফিনেশন বা আমরা বলতে কি বুঝি। আমি এটা বই থেকে সম্পূর্ণ বের করতে পারতেছিলাম না, পরে আমি মেসেঞ্জার গ্রুপে সবার কাছে জিজ্ঞেস করি, পরে জিয়া আমাকে একটু ক্লিয়ার করে যে ভ্যারিয়েবল কস্ট হইতেছে ডেইলি অপারেশন চালানোর জন্য যেই প্রোডাকশনের জন্য যে এক্সপেন্স হয়, আর ফিক্সড কস্ট হচ্ছে যেটা লং টার্ম এক্সপেন্স করে যেটা সেটা। আর এই ভ্যারিয়েবল আর ফিক্সড কস্ট দুইটা একসাথে যোগ হয়ে হয় টোটাল কস্ট। আচ্ছা, তোমার আর কি আরো কি একটু উদাহরণ দিতে পারবা যে ফিক্সড আর ভেরিয়েবল সম্পর্কে? কেউ একজন একটু উদাহরণ অ্যাড করবা যে কি রকম ফিক্সড কোনটা, ভেরিয়েবল কোনটা? স্যার আমি বলবো হ্যাঁ প্লিজ। স্যার, আমি যদি রিয়েল লাইফ উদাহরণ দিই তাহলে হচ্ছে গিয়ে লাইক আমাদের গ্রিন ইউনিভার্সিটি যদি উদাহরণ দেই, ধরেন স্যার গ্রিন ইউনিভার্সিটিতে আমাদের ফিক্সড কস্ট যেগুলা, এটা বুঝতে হবে স্যার। আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে ফিক্সড কস্ট লাইক আমাদের যে রেন্ট, এটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটিতে দিতেই হবে। প্লাস হচ্ছে মনে করেন স্যার হচ্ছে ধরেন এটা হচ্ছে স্যার রেন্ট। আরেকটা জায়গায় স্যার আমি একটু কনফিউজ, যে মনে করেন গ্রিন ইউনিভার্সিটি স্যার আপনাদের যে সম্মানিত যেটা দেয় স্যার, তো এইটা স্যার ধরেন আমাদের স্টুডেন্ট বাড়লো, এটার উপরে তো স্যার মানে আই মিন স্যালারিটা কি স্যার ফিক্সড এর মধ্যে পড়ে না? আমি আসলে আজকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে স্যালারি কি ফিক্সড এর মধ্যে পড়ে নাকি আপনার ভেরিয়েবল কস্টের মধ্যে পড়ে। কারণ স্যার স্যালারি তো স্যার ধরেন আমাদের যে স্টুডেন্ট বাড়তেছে, তো তো আপনাদের ধরেন হয়তো বা স্যার যদি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হয়তো আজকে আমরা যে 20 জন ধরেন ক্লাস করতেছি, এই জায়গায় যদি স্যার 40 জন হইতো, তাইলে কি ওরা কি আরেকজন ফ্যাকাল্টি রাখলে তো স্যার স্যালারি তো মানে ডাবল দিতে হইতো। রাইট। তো এখানে এখানে আমাদের স্যালারি গুলা ফিক্সড, আচ্ছা, তো স্যার স্যালারি হচ্ছে ফিক্সড রিভিউ কস্ট। হয়, মানে বছর বছর ইনক্রিমেন্ট হয়, কোনো বছর হয় না, রিভিউ হয়, পারফরমেন্স অ্যাপ্রাইজাল হয়, ফিক্সড থাকে, ইয়ারলি ফিক্সড থাকে। একটা বছর পরে তোমার যদি প্রমোশন হয় বা রিভিউ হয় তাহলে বাড়ে, বাড়লেও সেটা ফিক্সডই হয়, ফিক্সডই থাকে। আবার ধরো কোনো একজন পুরো বিল্ডিং পরিষ্কার করার জন্য তোমরা একটা লোক ডাকায় নিয়ে আসলো, আহ, এক সপ্তাহ কাজ করলো, তারা চলে গেল, ওয়েজেস ভেরিয়েবল, ফিক্সড না।
স্যার বলবো স্যালারিটা স্যার, হয় আমি একটু ফিক্সড। এড করবো স্যার। ইয়েস, প্লিজ। স্যার যেমন স্যার ফিক্সড কস্ট, অনেকে আমরা বলি যে হচ্ছে বিবিএ পড়তে তোমার এত টাকা লাগবে, এইটা হচ্ছে স্যার ফিক্সড কস্ট, ভার্সিটিকে যেটা দিতে হবে। আর হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, এই পড়াশোনা করতে যে বই পুস্তক খাতা অন্য সব ম্যাটেরিয়াল নিতে হবে, ওইটা স্যার ভ্যারিয়েবল কস্ট। একদম সুন্দর একটা উদাহরণ দিছো, মানে নিজের দিয়ে নিজে উদাহরণটা দিয়ে দিলে আর কি। জি যে স্যার। টিউশন ফিটা তো আমাকে দিতেই হবে, এটা ফিক্সড। এটা ইউনিভার্সিটি বাড়াইলেও বাড়াইতে পারবে না, কারণ আমার সাথে তার এগ্রিমেন্ট স্যার হয়েছে। সবচাইতে বাস্তবিক এক্সাম্পল আর আর ভেরিয়েবল হচ্ছে এটা ভ্যারি করবে স্যার, যদি আমি ওয়েবার পাই চা এটা নাস্তা ভ্যারি করবে। বইপত্র, জি যে স্যার। রিক্সা ভাড়া, এটা ভেরি করতেছে। জি স্যার। আর কে কি অ্যাড করবে শুনি? তোমরা তো কালার কালার দিলা, ফিক্সড হবে নীল, ভেরিয়েবল হবে লাল, এগুলা থেকে কি শিখছো সেটা বলো। আর কেউ কোনো কিছু অ্যাড করবে না, নাকি আর কেউ ক্লাসেই নাই? স্যার মেন মেন পয়েন্ট গুলো সব বলে দিয়েছে। স্যার এটা হচ্ছে আমার যদি ইয়া হইতো, ওই ইয়াটা ওই ছবিটা যদি স্যার এখানে দিতাম তাহলে হয়তো আর একটু মানে ক্লিয়ার হইতো আর কি। তা আমি অ্যাকচুয়ালি আমি দিশার ওই কথা থেকে বলতে চাই যে মেন মেন পয়েন্ট বলে দিছে, তাই বলে তুমি বলবা না, এটা ঠিক না। তুমি অবশ্যই তোমার ভয়েস রেজ করবা। মানে হয় কি, একটা ডিসকাশন যখন হয়, তোমরা যখন কথা বলো, তাহলে জিনিসটা প্রাণবন্ত হয়। আর তোমরা যখন দেখা যায় যে না অমুক তো বলে দিছে, আমি আর না বলি, একটু পিছনে থাকি বা চুপ থাকি, এটা কিন্তু তুমি লুজার হচ্ছ। দেখবা যে একটা পয়েন্ট তুমি যদি নতুন অ্যাড করো, আর তুমি নিজে বেনিফিটেড হচ্ছ। ওকে, আচ্ছা, আমরা এখন আসি হলো ফিক্সড এবং ভেরিয়েবল কেন দরকার একটা প্রতিষ্ঠানে মেজার করার। এটা হলো একটা মূল বিষয়, কেন আমরা ফিক্সড এবং ভেরিয়েবল মেজার করব। নেক্সট স্লাইডে যাও। এখন এই ভদ্রলোক দেখো, সে একটা চিন্তায় পড়ে গেছে এই জন্য যে তার প্রতিষ্ঠানে কোথায় টাকা বেশি খরচ হচ্ছে সে বুঝতে পারতেছে না। সে ফর এক্সাম্পল, আমার আমরা যারা ধরো হোস্টেলে থাকি, আহ, বাসা ভাড়া নিই। সো আমরা যখন বাসা ভাড়াটা নেই, মানে মেস করে থাকি না, আমরা অনেকে মেসে থাকি। তো আমরা 3 রুমের একটা বাসা নিলাম। এটার বাসা ভাড়া হলো 3 রুম, যেহেতু 3 × 5 = 15,000 টাকা। আমরা এক একজন এক এক রুমে থাকবো, 5,000 টাকা করে দিব মাসে। 5,000 টাকা করে দিব আমরা। সো এটা আমাদের তো ফিক্সড, প্রতি মাসে 5,000 টাকা করে না দিলে আমাদের ফিক্সড টাকাটা আসবে না। বাই দিস টাইম আমাদের তো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। সো আমরা একজন কাজের বুয়া নিয়োগ দিলাম, সে রান্না করবে। তাকে আমরা মাসে একটা ফিক্সড স্যালারি ধার্য করবো, 3 বেলা রান্না করবেন, আপনাকে আমরা 1,000 টাকা দিব, অথবা 1,200 টাকা দিব। 1,200 টাকা কেন? 3 জনের রান্না করলে 400 করে, 3 × 4 = 1,200। এইভাবেই ঢাকা শহরে আসলে ওরা একটা রেট ফিক্সড করে, যত জনের রান্না করব এত টাকা করে দিবেন, এভাবে বলে। So এইটাও মোটামুটি একটা ফিক্সড এর ভিতরে চলে গেল যে প্রতি মাসে এটা দিতে হবে আমাদের। তারপর আমরা একটা ওয়াইফাই কানেকশন নিলাম, ওয়াইফাই কানেকশন মাসে 500 টাকা, এটা আমরা ফিক্সড হিসেবে ভাগাভাগি করলাম। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াসা, এগুলো অ্যাজ পার বিল, যতটুকু বিল আসবে, গ্যাসটা যেমন ফিক্সড, ওয়াসার ইয়েটা ফিক্সড না, অ্যাজ পার বিল যতটুকু আসবে আমরা 3 জনের রেশিও হিসাবে ভাগ করব। এখন আসি হলো আরেকটা জায়গায়, ইম্পর্টেন্ট জায়গায়, সেটা হলো খাবার। চাল, ডাল, তরকারি, লবণ, এটা সাপ্তাহিক বাজার যেভাবে আমরা করব, সেটা যত টাকা আসবে আমরা পার হেড 3 দিয়ে ভাগ দিয়ে আমরা সেই টাকাটা ভাগ করে দিয়ে দিব মিল সিস্টেমে, যে কত টাকা আসলো সবাই।
এখন এই যে খাওয়া দাওয়া করতেছি আমরা, সেটা হয়ে গেল ভেরিয়েবল। খাওয়া দাওয়াটা ভেরিয়েবল। এখন কয়টা ফিক্সড আসলো আর কয়টা ভেরিয়েবল আসলো? স্যার ফিক্সড আসছে স্যার একটা। স্যার কত না, টাকা ফিক্সড আসছে হচ্ছে? তো তিনটা। দুইটা, তিনটা স্যার। তিনটা। ও আচ্ছা আচ্ছা, জি স্যার আরো বুঝতে পারছি। ধরো তোমার হাউস স্যার রেন্ট, rent, বুয়ার বেতন, তারপরে তোমার ইয়ে কি বলে, আদার্স স্যার, হাউস রেন্ট। আদার্স স্যার যেগুলো থাকে সার্ভিস চার্জটা স্যার। হ্যাঁ, এগুলা তোমার আবার ফিক্সড বলা যায় না, এগুলো ভেরিয়েবল, ভেরি করে। খাওয়া দাওয়াটা তো টোটালি জি ভেরিয়েবল। স্যার, টোটাল। জি স্যার জি স্যার। খাওয়া দাওয়াটা আচ্ছা, এখন আমার হলো ফিক্সডে নেচারটা কি আমরা বুঝতে পারছি? ফিক্সড জি কোনটা স্যার। থাকে, কিভাবে ফিক্স থাকে, জি জি স্যার। স্যার আর ভেরিয়েবল কিভাবে ভেরি করে। জি স্যার। এখন আমার কোশ্চেন হলো, ভেরিয়েবলটা কখন ভেরি করতেছে? স্যার প্রোডাকশনের বাড়া কমার সাথে স্যার। আমরা যত বেশি খাবো, যত আইটেম বেশি খাবো, ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে না? জি স্যার। মাংস খাইলা, মাছ খাইলা, রুই মাছ খাইলা, জি স্যার। আহ, গরু খাসি সবসময় খাইলা, তাহলে কি ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে না? জি স্যার। জি স্যার পারবে। রুমের মধ্যে যদি আয়রন করো, তাহলে ইলেকট্রিসিটি বিল বেড়ে যাবে না? জি স্যার। তারপরে তোমাদের যদি পানির ব্যবহার বেশি করো, ওয়াসার বিল বেড়ে যাবে না? গ্যাসটা এখন, গ্যাসের তো মিটার চলে আসছে, এটাও আমরা ভেরিয়েবলে ফেলে দিতে পারবো এখন। তো কনজাম্পশন যদি আমরা বেশি করি, তাহলে আমাদের কস্ট বেড়ে যাচ্ছে। এখন আমার কোশ্চেন হলো, ভেরিয়েবল কস্ট কমানোর প্রসেসটা কি, কিভাবে কমিয়ে আনবো আমরা? স্যার পয়েন্টগুলো দেখতে হবে স্যার, কোন কোন ক্ষেত্রে স্যার টাকাটা বেশি খরচ হইতেছে স্যার। আমরা ঘরের মধ্যে কি করি, নিজের বাসায় কি প্র্যাকটিস করি? স্যার ইলেকট্রিসিটি গুলো মানে যখন দরকার হয় না তখন স্যার অফ করে রাখি। অফ করে রাখি। পানি গ্যাস স্যার, গ্যাস পানি এগুলো গ্যাসের স্যার। হচ্ছে গিয়ে চুলা অফ করে রাখি, পানি অফ করে রাখি স্যার। অফ করে রাখি। এখন আমরা দেখা গেল যে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করি না, যেমন আমরা এখন ওই যে পাওয়ার সেভিং লাইট ইউজ করি। জি স্যার। আয়রনটা লন্ড্রিতে পাঠাই দেই, জি স্যার। ও বাসায় না করলে ইলেকট্রিক বিল আসে, লন্ড্রিতে করে নিই। কাপড়টা ম্যাক্সিমাম কম, মানে যতটুকু আয়রন না করে পারা যায়, তাই না, ওই টাইপের কিছু ড্রেস, আমরা টি শার্ট বা ক্যাজুয়াল ড্রেস গুলো বেশি পরি, যেন আয়রন কম করার আগে, সেটা করি না আমরা। জি স্যার। জি স্যার আহ সবজি, তারপরে সবসময় মুরগি মাছ মাংস না খেয়ে সবজি, একটু কম দামি মাছ বা ডাল, ডিম আলু ভর্তা, ডিম, এইগুলো অল্টারনেটিভস দিয়ে আমরা কষ্টটাকে একটু কমিয়ে নিয়ে আসি না বাসার মধ্যে সাধারণত? জি স্যার। আমরা সবসময় একটু কনসাস থাকি না এই জায়গাটায়, ভেরিয়েবল কস্টের জায়গাটায়। জি স্যার। এটা কি সব সময়ের কনসাসের বিষয় না? অনেকে আছে এই জায়গাটায় কনসাস থাকতে গিয়ে উল্টা কথা বলে, আরে বেটা খা, জীবনে আসি কি, মারাই তো যাবে। জি স্যার। জি আবার স্যার অনেকে আছে তোমার, সে কনসাস, তার কনসাসনেসটা ধরা পড়ে যায়, তখন আমরা কিন্তু তাকে রিয়েক্ট করি, কিপটা জি স্যার। বলি কিনা, জি স্যার। তাই না? কৃপন কৃপন, এ তো খায় না, এ কিছুই করে না। সে আসলে ভেরিয়েবল কস্ট কমাচ্ছে। আমার যে একজন চাচা আছে, উনি ব্যবসা করে, উনি সকালবেলা উঠে গিয়ে আগে দেখে মুরগি কয়টা ডিম পারছে। তো প্রথম ডিম নিয়ে আসে ঘরের জন্য এবং উনার জন্য, উনি সিদ্ধ করে অর্ধেকটা লবণ বেশি করে ছিটা দিয়ে কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে খাই, বাকি অর্ধেকটা আবার টিফিন ক্যারিয়ার করে দোকানে নিয়ে যায়। তো ওনাকে আমরা হাফ ডিম বলে এখনো খেপাই। মানে বাড়িতে গেলে হাফ ডিম আমার দেখলেই একটা টেনশনে পড়ে যায় যে আল্লাহ জানে আবার কোন নামটা দিয়ে যায়। তো আমরা ওই কৃপণতা যারা করে, ভেরিয়েবল কস্ট নিয়ে যারা কনসাস, তাদেরকে কিন্তু আমরা খুব বাজেভাবে ট্রিট করি। এম আই রাইট? জি স্যার। ইয়েস স্যার জি স্যার। এখন আসো, ভেরিয়েবল কস্ট হলো কি, ডেইলি যে তোমার অপারেশনস, ডেইলি কি ঘটতেছে, তুমি যত বেশি সজাগ থাকবা তোমার প্রতিষ্ঠানে, ডেইলি তোমার ভেরিয়েবল কস্ট কমে আসবে। সাপোজ গার্মেন্টসে কি পরিমাণে ভেরিয়েবল কস্ট হয় তোমরা কি খেয়াল করছো? জি কি স্যার। পরিমাণে,
কত পরিমাণে ভেরিয়েবল কস্ট হয়। কাপড় যদি একটু বেশি কেটে ফেলে ভেরিয়েবল কস্ট লস হচ্ছে, ইলেকট্রিসিটি যদি অযথা ফ্যান চালায় লস হচ্ছে। তখন ওইখানে তো আসলে লাখে গুনতে হয়, জি ঘরের মধ্যে হাজারে গুনি, ফ্যাক্টরিতে তো আমাদের লাখে গুনতে হয়, তাই না? জি সো স্যার। ম্যানেজার রাখা হয়, সুপারভাইজার রাখা হয়, সিকিউরিটি গার্ড রাখা হয়, নিজে খুব পরিশ্রম করতে হয় যেন এই ওয়ার্কাররা মিস ইউজ না করে। এটা তো গেল হলো ভেরিয়েবল কস্ট রিডাকশনের একটা সহজ পদ্ধতি। সেকেন্ড হলো ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কিভাবে আমরা কমাবো বলতো? ফিক্সড কস্ট কমানোর বুদ্ধিটা কি? স্যার আমাদের অল্টারনেটিভ খোঁজা হতে কারখানা পারে স্যার, স্যার, অল্টারনেটিভ কারখানা খোঁজা। এমন জায়গায় নিব যেখানে স্যার হচ্ছে রেন্ট হয়তো বা স্যার একটু কম, লাইক মনে করেন আমরা ধরেন যে ঢাকা, বা আমি যদি অফিসের কথাই ধরি, ধরেন যে গুলশানে অফিস না নিয়ে হয়তো বা একটু ভিতরের দিকে গেলাম বা একটু বাইরের দিকে আসলাম, লাইক বাড্ডাটার দিকে চলে গেলাম, তাহলে তো স্যার আমি আমাদের এই রেন্টটা জায়গাটায় কমবে। একটা তোমাকে কথা বলি। তুমি ধরো ফিক্সড কস্ট কমানোর জন্য তুমি দেখা গেল যে এরিয়া স্যাক্রিফাইস করলা, তাহলে তুমি বিজনেস এরিয়া থেকে একদম ছিটকে পড়বা। জি স্যার। তুমি যদি ব্যবসা করতে হয় তোমাকে গুলশান একটা পশ এলাকায় অফিস থাকতে হবে, শোরুম রাস্তার পাশেই রাখতে হবে, আদারওয়াইজ তোমাকে কেউ চিনবে না, তোমার কাছে আসবেও না, তুমি কাস্টমারের আচ্ছা স্যার, তাহলে আর কারখানার উদাহরণ তো দিতে পারি স্যার। কারখানা ধরেন আমি যদি ওই তোমার রকম এরিয়াতে চলে আসি। সেই ক্ষেত্রে মেইনটেনেন্স এবং ট্রান্সপোর্টেশন বেড়ে যাবে। ফিক্সড কস্ট স্যার ভেরিয়েবল কস্ট স্যার আবার বেড়ে যাবে। অনেক বেড়ে জি যাবে, স্যার। অনেক বেড়ে। আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, ট্রান্সপোর্টেশন হিউজ বেড়ে যাবে। ওয়ার্কাররা কাজ করতে যাবে না, কারণ কি ওইখানে তোমার থাকার জায়গা নাই। সো হাও, একটা সহজ বুদ্ধি হলো আমরা এই ফিক্সড কস্টটাকে, ফিক্সড এরিয়াটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন যত বেশি করা যায়। যেটা আমরা ঢাকা শহরে দেখতে পাই, এক ইউনিটের জায়গায় 2 ইউনিট বাসা ভাড়া দেয়, এক বর্ডারের এক রুমে 2 জনের জায়গায় 3 জন শেয়ার করে থাকে রুমে। আমার এরিয়া ঠিক আছে, সব আছে, আমি স্পেসে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতেছি। আমি রুমে সিঙ্গেল না থেকে আরেকজন বর্ডার নিয়ে নিলাম, ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে, বাট আমার ফিক্সড কস্ট কমবে না। জি স্যার। খাবার এসে শেয়ার করবে না, জি স্যার। বুয়ার বেতনও শেয়ার হবে না, জি স্যার। তখন তো সবই তো শেয়ার তখন করবে তো স্যার সে। ভেরিয়েবল কস্টটা স্যার কিছুটা কমে যাবে স্যার। ভেরিয়েবল কস্ট তখন আর কমবে না। ভেরিয়েবল কস্ট তো আমরা যে মনে করো মাছের পিস তো আর কমানো সম্ভব না, ওকে তো মাছের পিস দিতে হবে। জি স্যার, তখন তো স্যার ওইটা তো স্যার ডিভাইড হয়ে যাবে স্যার সবার মাঝে স্যার। সবাই মানে এখানে যেটা এফেক্ট করবে সেটা হলো যে বাসা ভাড়াটা। গত ক্লাসটা আমাদের সবাইকে একটু রিভিউ করো, আমরা কি কি আলোচনা করছিলাম। কনসামশনও বাড়তেছে, ভেরিয়েবল কস্ট বাড়তেছে। একটা তোমরা যদি 4 স্টলে বসে চা খাও তাহলে 1 টাকা পিস, কোনো পার্থক্য নাই। কিন্তু সেই চাটাই যদি সবাই মিলে ঘরে বসে খাও তাহলে, সো ফিক্সড কস্টটা কমাবে আলটিমেটলি। ফিক্সড কস্ট যদি তুমি ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করো, যে তোমার পজিশন গুলশানি থাকলো, তোমার অফিস সেট আপটা এমন ভাবে রাখলা যে এখানে ডিপার্টমেন্ট আমি বেশি বসাবো। ধরো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যতটুকু জায়গা, তার সাথে আমি অ্যাডমিনও রেখে দিব, ওই রুমে আরেকজনের বসার ব্যবস্থা করব। এইটা কিন্তু কর্পোরেট লেভেলে খুব বেশি হয়। তোমরা দেখবা যে কর্পোরেট লেভেলে ওই ওটুবির ফার্নিচার দিয়ে প্রচুর লোককে বসাতে পারে তারা। আমাদের গ্রিনের জিপিএস এ ঢুকলে আমরা লাইন ধরে বসি না ওটুবির ফার্নিচারে, জি স্যার। অথচ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে টিচারদের আলাদা আলাদা রুম, তাই না? জি স্যার। এটার কারণটা কি? কারণ হলো যে এখানে ইউনিভার্সিটি, এখানে এই যে ফিক্সড কস্ট এটাকে শেয়ার করতেছে, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতেছে। আদারওয়াইজ প্রাইভেট ইউনিভার্সিটিতে টিকা সম্ভব না। আমাকে একটা খূপের মতো জায়গা দিয়ে, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাট আমাকে একটা খূপের মতো জায়গা দিয়ে বসাই দিছে, এটাই আপনার থাকে বসার জায়গা, এটাতেই কাজ করেন। পিছনের রুকে ম্যাডাম, এদিকে লাইলা ম্যাডাম, কেবিনে কয়জন বসে? কেবিন খুব কম না? চেয়ারম্যান স্যার, ডিন স্যার ওইদিকে। জি স্যার। সো কেবিনও তাও কি গ্লাস দিয়ে, একটা পুরো রুমে ডিন স্যারের বসার কথা ছিল, সেটাতে গ্লাস দিয়ে চেয়ারম্যান স্যার আর ডিন স্যারকে একসাথে বসানোর ব্যবস্থা করছে। পাবলিক ইউনিভার্সিটি হলে পুরো রুমে ডিন স্যার একা বসতো, তাই না? জি স্যার।
সো স্যার আমি আমি একটা ছোট করে একটা উদাহরণ দিব স্যার, হয়তো বা আরো ক্লিয়ার হইতো স্যার সবাই। স্যার লাইক ধরেন একটা মেডিকেল কলেজে, হ্যাঁ, একটা ধরেন ডাক্তার হায়ার করলো, তো ওরা যদি একটা ডাক্তার হায়ার করে, আবার ওদের যে মেডিকেল কলেজ ওইটার জন্য আরেকজন যদি অধ্যক্ষ, আই মিন লাইক একজন প্রফেসর হায়ার করে, তাহলে লাইক ডাক্তারের জন্য 2 লাখ, আবার অধ্যক্ষ ওই প্রফেসরের জন্য 2 লাখ, এভাবে স্যার 2 লাখ 4 লাখ গেল এদের ফিক্সড কস্ট। তো এরা এটা কমানোর জন্য স্যার এরা 2 লাখ 4 লাখ না দিয়া একজনই রাখলো, কিন্তু ওরে বেতন দিল 3 লাখ, উনাকে বেতন দিল 3 লাখ, কিন্তু ওনার ডিউটিস থাকবে, উনি ওইদিকে ক্লাস নিবে, আবার এইদিকে অপারেশনের টাইমে আইসা অপারেশন করবে, যেটা মেডিকেল কলেজে হয়। এই বুদ্ধিটা এখন খুব বেশি ইউজ হচ্ছে। জি স্যার, আরেকটা বলি স্যার, ওভারটাইম। স্যার এটা আরেকটা কর্মচারীদেরকে নিয়ে গ্রিনের একটা উদাহরণ দিই স্যার। লাইক হ্যাঁ, মনে করেন যে আমাদের যে ওই জিনাত ম্যাম যে, বা হচ্ছে গিয়া ওই জিনাত ম্যাম বা উনারা যে 3 জন বসে, উনারা কিন্তু স্যার সেন্ট্রালে লাইক লাইক আমি যদি জিনাত ম্যামের উদাহরণই দেই, আমাদের জিইউবি কিন্তু উনাকে ইউজ করে স্ট্যাটিস্টিক্স এর জন্য। উনি Right. ক্লাসও নেয়, আবার কিন্তু উনি ওই পরিসংখ্যানও করে, বিভিন্ন স্ট্যাটিস্টিয়ান যে স্ট্যাটিস্টিক্যাল যে প্রোগ্রাম গুলো, এটা সেন্টার তো চালাচ্ছে, উনি মূলত জি, জি, সেন্টার সেটাই। চালাচ্ছে, আবার ক্লাসও নিচ্ছে। সেটাই বলছিলাম স্যার। হ্যাঁ, সো এইভাবে কর্পোরেটে বা এটা সরকার এইভাবে করে না বলে আজকে বাংলাদেশ সরকার অনেক ভর্তুকি দিতে হয়। প্রাইভেট সেক্টরে এই ধরনের অ্যানালাইসিস আছে বলেই প্রাইভেট সেক্টর কিন্তু লাভবান সারা বিশ্বে। ইভেন সরকার কিন্তু বাধ্য হচ্ছে অনেক ডিপার্টমেন্ট, যেমন রেলওয়ে, ইলেকট্রিসিটি, এগুলো কোম্পানিকে দিয়ে দিতে বাধ্য হচ্ছে সরকার, কিছু করার নাই। পাওয়ার সেক্টরটা পুরোটাই এখন প্রাইভেটে চলে গেছে, পাওয়ার সেক্টরটা। তারপরে তোমার এখন যে রোডস এন্ড হাইওয়ে যে কোম্পানিগুলা, সবাই কিন্তু কোম্পানি করতেছে, সরকার শুধু মেকানিজম করতেছে, সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন গুলা দেখতেছে। পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এখন আসলে কোম্পানি, এবং কোম্পানি সরকারি জব পাওয়াও কঠিন, খালি হয় অনেক দেরিতে, এবং কর্পোরেট জব করেই সারা বিশ্বে মানুষ টিকে আছে এখনো পর্যন্ত, ডিউ টু কস্ট ক্যালকুলেশন, কারণ তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারে উপযোগে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাও, খুব সুন্দর ডিসকাশন হয়েছে এটা। স্যার স্যার দেখতে পাচ্ছেন? না, না আসছে। আচ্ছা, আমরা যে কথা বলি, বা আমরা যে ভেরিয়েবল কস্ট কি হয়, প্রোডাকশন বাড়ার সাথে সাথে, বা আমাদের যদি মেম্বার বাড়ার সাথে সাথে, বর্ডার বাড়ার সাথে, খাবারের মানুষ বাড়ার সাথে সাথে প্লেট বেড়ে যাবে না? জি স্যার। জি স্যার। ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে না? জি এখন স্যার বাড়বে। তাহলে এটা কি এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তাই না? স্যার জি স্যার। উপরের দিকে কস্টটা জিরো থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তারপরে স্লাইডে যাও। তুমি যতই মানুষ খাওয়াও না কেন, 500 1000, কমিউনিটি সেন্টার বা হাউস রেন্ট তো সমানই থাকবে। তুমি জি, কতজন খাওয়াচ্ছ ডাজ নট ম্যাটার, তাই না? হুম, তো স্যার। বাসে যেটা করে, বাসে সিটে বসানোর পরে লোকজন দাঁড়ায় তারপর ছাদে তুলে, তাই না? সে জি, স্যার। ফিক্সড কস্টটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে। বাট বাসের যে রেন্ট বা এটা কি থাকে, হরাইজন্টাল, সমান্তরাল থাকে, তাই না? গ্রাফিক্যালি আমরা এটা বুঝতে পারতেছি না? জি জি স্যার। স্যার। ওকে, গুড। নেক্সট স্লাইডে যাও। স্যার এটা আরেকবার বুঝাই দিতেন। আমরা ফিক্সড কস্টটা হলো তোমার, ধরো তুমি আজকে খাও নাই মেসে, খাবারের বিল আসছে হলো 0, তোমরা কেউই নাই, করোনার কারণে মেসগুলা খালি, ভেরিয়েবল কস্ট একদম 0, কিন্তু হাউস রেন্ট দিতে হয়েছে কনস্ট্যান্ট, এটা দিতে হবে, বাসা ভাড়া। তাহলে স্যার। কি, যতই তুমি খাওয়া দাওয়া করো, মানুষ আসুক যাক, ভেরিয়েবল কস্ট, মানুষ আজকে 2 জন খেলো 1 টাকা, 5 জন খেলো, আস্তে আস্তে উপরের দিকে বাড়ে না এটা ভেরিয়েবল কস্টটা, কনজাম্পশন বা প্রোডাকশনের সাথে সাথে ভার্টিক্যালি এটা উপরের দিকে উঠতে থাকে। আর ফিক্সড কস্ট, কতজন খাইলা, কতজন আসলা, ভাষা ইউজ করলা কি করলা না, এটা কি সমান্তরাল থাকে না, হরাইজন্টাল থাকে না, জি স্যার। একদম লেভেল। মনে করি এত 80,000 টাকা বা 1 লাখ টাকা, সেটাই এখানে গ্রাফে দেখানো হচ্ছে যে এটা কনস্ট্যান্ট, এটা বাড়েও না কমেও না, ফিক্স থাকে এটা। হ্যাঁ, কিন্তু এটা আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারি যদি ভেরিয়েবল কস্ট আমরা যত বেশি
মানে নাম্বার অফ ইউনিট প্রডিউস বা কনজাম্পশন করতে পারবো, ফিক্সড কস্ট গুলো তখন রেশিও হিসাবে কমে যায় পার হেডে। তারপর নেক্সট স্লাইডে কি দিছে? স্যার আমি একটা ছোট করে একটা কথা বলি। এখানে হচ্ছে আমাদের যে কারেন্টের যে বিল, আই মিন আমাদের যে কারেন্টের মিটার, আমাদের কিন্তু একটা অ্যাটলিস্ট মিটার চার্জ আছে, লাইক আমাদের মিটার বিল, তারপর হচ্ছে গিয়ে সার্ভিস চার্জ। এই উদাহরণটা হলো মিক্সড কস্ট, লিস্ট একটা মিনিমাম চার্জ থাকবে। জি স্যার, এরপরে ওইটা হচ্ছে ইউনিটে ফিক্সড পাবো। কস্ট তো স্যার, তাই না? মানে ওইটা তো স্যার দিতেই হবে। এইটাকে আমরা, এই যে উদাহরণটা দিলে এটাকে আমরা বলতেছি মিক্সড কস্ট। এটা আবার আলাদা একটা অবজেক্টিভ আমরা আলোচনা করব নেক্সট স্লাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ঠিক আসবে, আছে। মিক্সড কস্ট বলে। ফিক্সড আর ভেরিয়েবলের সাথে আরেকটা মিক্সড কস্ট আছে। স্যার তাহলে তো এই অনেক, তাহলে অনেক যে উদাহরণটা দিল স্যার, এটার সাথে তো ফিক্সড কস্টের কোনো মিল নাই স্যার। কোনটা? এই যে অনেক না, যে না। উদাহরণটা দিল, তুমি ধরো বাসায় নাই, তোমার ইলেকট্রিসিটি লাইন নিয়ে আছে, তুমি একটা মিনিমাম বিল চার্জ দিবা না? মিনিমাম অবশ্যই বিল স্যার। দিতে হবে। এরপরে তুমি যতটুকু কনজাম্পশন করবে ওটার উপর টাকা দিবা। উদাহরণ আছে। মিক্সড কস্ট বলতে তাহলে স্যার টোটাল কস্ট তো স্যার মিক্সডই হয়, মানে ভেরিয়েবল আর ফিক্সড একসাথে টোটাল কস্ট হয় না স্যার? ওইটা হলো টোটাল কস্ট, আর মিক্সড কস্ট হলো তোমার একটা কম্পোনেন্ট, মানে ইলেকট্রিসিটি বিল। এটা হলো মিক্সড কস্ট। মিক্সড কস্ট আচ্ছা স্যার, আমরা নেক্সট আরো ফিক্সড ক্লিয়ার কস্ট, হই। ভেরিয়েবল কস্ট, আবার এই মিক্সড কস্ট, এই তিনটা মিলে আবার হয়ে যাচ্ছে টোটাল কস্ট। ওকে স্যার। আচ্ছা, তারপরে যাও দেখি। আচ্ছা, ওই যে আমরা যে এতক্ষণ আলোচনাগুলো করলাম না, এই আলোচনাগুলার রেজাল্ট হলো আমরা এই আলোচনাগুলা থেকে আমরা এই যে গ্রাফগুলা এগুলোই রিপ্রেজেন্ট করতেছে। ফিক্সড কস্ট লোকাল কলে কমে বাড়ে কিভাবে হয়, এটা গ্রাফিক্যালি আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। হ্যাঁ, তুমি জাস্ট হলো স্কিপ করো, সামনে যাও। এই উদাহরণগুলো অলরেডি চলে আসছে সেভারাল টাইম। এখন দেখো, এখানে একটা টেবিল দেয়া আছে, কস্ট কি ভেরিয়েবল ফিক্সড, তাই না? ভেরিয়েবল আর ফিক্সড। তো এই ভিতরের কথাগুলো পড়ো, দেখো কি লেখা আছে, বুঝো কিনা দেখো কথাগুলো। আমি, কে পড়বে কথাগুলো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সাদিয়া, আপনি পড়েন। স্যার আমি বলবো, স্যার আমার এতক্ষণ নেট ছিল না তো স্যার, আমি মাত্রই জয়েন করেছি স্যার, আমার বাসা কারেন্ট। আচ্ছা, এই জিয়া, হ্যালো জিয়া। জি স্যার, বলবো স্যার। আমাদের কি ক্লাসের যে অ্যাটেন্ডেন্স কি শীটটা স্যার দিছিলেন? অ্যাটেন্ডেন্সটা ওই আপনি আমাকে লাস্ট উইকে বলছিলেন স্যার আপনি আমাকে দিবেন, তারপরে যে স্যার আপনার যে একটা ইনসিডেন্ট হলো স্যার, তারপরে এর জন্য আমি আর আপনাকে আর ওই জন্য আর নক করি নাই স্যার। ওহো, কিন্তু স্যার আমার কাছে স্যার সবগুলা রেকর্ডই আছে স্যার, কারা কারা জয়েন করছে না করছে স্যার। আমি এটা ডে ওয়াইজ স্ক্রিনশট দিয়ে রেখে দিছি, আমি জাস্ট লাস্টে আপডেট করে দিয়ে দিতে পারবো। আপনি যে কোনো সময় আমার আমি অ্যাটেন্ডেন্স তোমাকে লিস্টে একটা পাঠিয়ে দাও। এক্সেল শিটে পাঠাবো, এক্সেল পাঠাবো, ওইটাতে জি ডেট জি গুলো স্যার। বসে নিচে নিচে পি আর এ গুলো বসাই দিও তুমি। হ্যাঁ, ওকে স্যার। স্যার আমি আপনারে মেইলে নক করব? না, আমি তোমাকে নক করবো। আচ্ছা ঠিক আছে স্যার। হুম, হুম, হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখো তো ইন টোটালে কি লেখা আছে, পার ইউনিটে কথাগুলো কি লেখা আছে। স্যার ইন টোটালে ভেরিয়েবল কস্ট পারপসে লেখা আছে টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জেস অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জেস। টোটাল মানে এটা কি ভেরিয়েবল কস্ট প্রতিটা চেঞ্জেস প্রতিটা অ্যাজ অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জেস। তার মানে কি, আমরা যদি 5 জনে খাওয়া দাওয়া করি তাহলে ভেরিয়েবল কস্ট আসবে হলো 500 টাকা। 7 জন খাইলে ভেরিয়েবল কস্ট আসবে 700 টাকা। আমাদের অ্যাক্টিভিটির সাথে সাথে ভেরিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে না? জি স্যার। জি স্যার। ইন টোটালে যদি অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জ হয় তাহলে ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়। ইন পার ইউনিট কস্ট কি লেখা আছে এটা? Variable cost per unit remains
the same over wide ranges of activity. এখন প্রতি প্লেট যে আমরা ধরো সবাই করব, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে স্যার আজকে ডিএসএস এ খাবো, আর গিয়ে বিরিয়ানি অর্ডার দিলাম 120 টাকা করে। এখন আমরা বসলাম 5 জন পর বসার পরে 120 টাকা করে অর্ডার দিলাম, একটু পরে 2 জন চলে আসলো, তাহলে আমাদের কি ভেরিয়েবল মানে ইউনিট বেড়ে গেল না? তাহলে টোটাল স্যার। কস্টটা বেড়ে গেছে, কিন্তু পার ইউনিট কস্ট কি কমছে বা বাড়ছে? পার ইউনিট কস্ট সেম না, প্রতিটা ইউনিটের কস্ট। স্যার একটু স্যার সমান আসছে। স্যার আর একটু ক্লিয়ার করবেন। মানে তোমার আমাদের আমরা খাওয়া দাওয়া করব সিদ্ধান্ত নিলাম, তাহলে বিরিয়ানির রেট হলো 120 টাকা করে। মানুষ বাড়লে বা কমলে তোমার টোটাল কস্ট কমতেছে বাড়তেছে, কিন্তু প্রতিটা প্লেট বিরিয়ানির দাম কি কমতেছে বা বাড়তেছে? ওটা ফিক্স থাকতেছে না? জি স্যার, ওটা জি fixed। স্যার, জি স্যার। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্স থাকে, ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্স থাকে। এটা কি কথাটা সঠিক? জি জি সঠিক স্যার। জি স্যার, সঠিক স্যার। ইন টোটালে গিয়ে সেটা এটা ভেরি করে, বাড়ে বা কমে। মানে পার ইউনিটে এটা ভেরিয়েবল কস্টটা পার ইউনিটে ফিক্স থাকে, বাট প্রোডাকশন লেভেলে এটা বাড়ে বা কমে। ধরো তুমি যতটুকু প্রডিউস করবা ততটুকু ভেরিয়েবল কস্ট বাড়বে, যতটুকু কম প্রডিউস করবা তত কম প্রডিউস হবে। বিষয়টা তা না? জি স্যার। ওকে, দেন এখন তাহলে ফিক্সড কস্টের নেচারটা ঠিক উল্টা হবে না? স্যার তাহলে দেখো তো বক্সে কি লেখা আছে, টোটালে কি হয় ভেরিয়েবল ফিক্সড কস্ট? Total fixed cost remains the same even when the activity level changes. তাহলে এখানে টোটাল কস্ট ভেরিয়েবলে আমাদের হলো ভেরি করে, বাট ফিক্সড হলো টোটাল ফিক্সড কস্ট রিমেইন সেম। যতই আমাদের টোটাল কস্টে গিয়ে ফিক্সড কস্টটা থাকে সেম, বাট আমাদের এই যে ফিক্সড কস্টটা এভারেজ ফিক্সড কস্ট পার ইউনিট এটা হয় বাড়বে বা কমবে, তাই না? আমাদের যদি প্রোডাকশন বেড়ে যায় তাহলে ফিক্সড কস্টটা ওদের শেয়ার হবে। এখন ধরো সে ফর এক্সাম্পল আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, তোমার টেবিল আমরা বুক মানে এই যে তোমার টেবিল যে নিলাম, ওরা বলতেছে আপনারা যে বসবেন বসার জায়গার ভাড়া দিতে হবে, যতজনই বসেন কোনো সমস্যা নাই, বা স্পেস রেন্ট দিতে হবে। আমরা ওই যে খাবার দাবার করি না, সেখানে কিন্তু আমাদের কাছে একটা কমিউনিটি সেন্টারে একটা ভাড়া নেই, প্লাস হলো পার খাবারের ভাড়া নেই। এখন আমরা যদি বেশি মানুষ খাওয়াই তাহলে পার ইউনিটে খাবারের বিল বেশি দিতে হবে, আমরা যদি কম মানুষ খাওয়াই কম বিল দিতে হবে, বাট কমিউনিটি সেন্টারের ভাড়াটা থাকবে ফিক্সড। সো অ্যাক্টিভিটি লেভেলে গিয়ে ভেরিয়েবল কস্ট কম বা বেশি শেয়ার হচ্ছে, আবার অন দ্য আদার হ্যান্ড টোটাল ফিক্সড কস্টটা রিমেইন সেম থাকতেছে যখন আমরা কি করতেছি, when the activity level changes। যতজনই খাওয়াও রুম ভাড়া কোনো মাফ নাই, এইটাই এখানে বলতে চাচ্ছি টেবিলটাতে। তো আমরা কি পার্থক্যটা বুঝতে পারছি? বিহেভিয়ার জি, অফ স্যার। কস্ট। আচ্ছা, ভেরিয়েবল আর ফিক্সড এর বিহেভিয়ারটা আমি এত আলোচনা করার উদ্দেশ্যটা হলো যে যখন তোমরা যত ধরনের ব্যবসাতেই যাবা, এই ভেরিয়েবল আর ফিক্সড এর নেচারটা বা এটা কন্ট্রোলিং মেজারমেন্টটা যদি না বুঝো তাহলে তোমাদের এন্টারপ্রেনারশিপে মারাত্মক হ্যাম্পার হবে। সে ফর এক্সাম্পল তোমরা কোনো কিছু একটা প্রডিউস করতেছো, তোমরা রুম রেন্টটাকে সেভ করার জন্য ম্যাক্সিমাম প্রোডাকশনে যেতে হবে, আবার ভেরিয়েবল কস্ট কমানোর জন্য আমাদেরকে ডেইলি অপারেশনের দিকে খেয়াল রাখতে হবে। যদি একটা ওয়ার্কার একটু ফাঁকি মারে তাহলে প্রোডাকশন কম হবে, যদি ইলেকট্রিসিটি অযথা জ্বলে তাহলে ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে। সো ভেরিয়েবল কস্টটাকে মেনটেন করার জন্য আমাদের প্রতিদিনের সচেতনতা দরকার। ফিক্সড কস্টটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে একটা লং টার্ম প্ল্যান রাখতে হবে যে এই জায়গাটায় আমি আসলে কি করব, লং টার্মে আমি কি করব, লং টার্মে আমার ইউটিলাইজেশনটা আমার প্ল্যানে থাকতে হবে। আদারওয়াইজ ফিক্সড কস্ট হলো একটা লং টার্ম কস্ট, ভেরিয়েবল কস্ট হলো ডেইলি অপারেশন, ডেইলি কস্ট। এটা হলো আমরা আসলে মূল বিষয়টা বুঝতে পারলাম।
স্যার আচ্ছা, ফিক্সড কস্টের হচ্ছে পার ইউনিট স্যার আবার একটু বলবেন স্যার, তখন স্যার আপনার কথা কেটে কেটে আসছিল স্যার, আমি শুনতে পাইনি স্যার। ফিক্সড কস্টটা পার ইউনিটে তোমার শেয়ার হয়, তাই না? ফিক্সড কস্টটা পার ইউনিটে বাড়ে বা কমে পার ইউনিটে। ধরো তোমার ফিক্সড কস্ট হলো হাউস রেন্ট হলো 10,000 টাকা, থাকো 10 জন, তাহলে কি প্রত্যেকে 1,000 টাকা করে, পার ইউনিটে কি 1,000 টাকা করে। এখন থাকো হলো 15 জন, পার ইউনিটে 700 টাকা করে, পার ইউনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে না, ফিক্সড কস্টটা শেয়ার হয়ে যাচ্ছে না। তার মানে ফিক্সড কস্টটা পার ইউনিটে ভেরি করে, বাট নেচার ইজ ফিক্সড। অন দ্য আদার হ্যান্ড ভেরিয়েবল কস্টটা পার ইউনিটে ফিক্সড থাকে, প্রোডাকশন লেভেলে ইন টোটালে গিয়ে এটা ভেরি করে, বাড়ে বা কমে। এটা হলো ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের মধ্যে একটা মানে জটিলতম পার্থক্য, এই জিনিসটা বুঝতে হয় প্রোডাকশন লেভেলে গিয়ে। আচ্ছা, আমরা কিছু এক্সারসাইজে যাই, নেক্সট ইয়েতে যাও। আচ্ছা, এখন তাহলে আমরা একটু এক্সারসাইজ করি। এক্সারসাইজটা আনসার কি হবে আমরা একটু শুনি, কি আনসার দিতে পারবে আগে? Which of the following cost would be variable with respect with the numbers of coins sold at Baskin's and Robbins shop? There may be more than one correct answer. স্যার এক নাম্বারটা এটা হবে স্যার, আর কথা আচ্ছা, কস্ট অফ এখন লাইট শুধু একজন আনসার দিছে, তাহলে দেখি আর স্যার আমি কনফিউজড বিকজ আমার কাছে আরেকটা ভেরিয়েবল হতে পারে কস্ট স্যার। মোটামুটি সবই লাগতেছে স্যার। না স্যার, সবই লাগবে এ নম্বরটা হবে দ্য স্যার। কস্ট অফ আইসক্রিম, এটা তো এটা ছাড়া কস্টে। তোমরা একটু দুইজন বিকজ স্যার নেপকিনের যে নেপকিনস ফর কাস্টমার এটা তো স্যার ভেরিয়েবল কস্ট, এটা তো লাগবেই স্যার, এটা ভেরিয়েবল কস্ট না স্যার। আমরা তাহলে দুইজনের ফিডব্যাক পেলাম, আরো কয়েকজন আসুক আমাদের আলোচনা, জি, সবাই তো স্যার। চুপচাপ। স্যার আমার কাছে এ এন্ড সি মনে হচ্ছে, স্যার শিওর না। আচ্ছা, তিনজনের ফিডব্যাক পেলাম। স্যার স্যার এ নম্বর হচ্ছে হবে স্যার। স্যার আমার আর- কাছে কি ওই কে মনে হচ্ছে। আচ্ছা আরো আছে স্যার, বাট একটু চিন্তা করে দেখতে হবে, আরো সময় নিয়ে, তাই। আচ্ছা, যাই হোক আমরা তাহলে চিন্তাতে চলে যাই। তুমি একটু পড়ো তো এটা কি বলছে। স্যার আমি বলবো, হ্যাঁ পড়ো। which of the following costs would be variable with respect to the number of cones sold at a Buskins and Robbins shop? There may be more than one correct answer. Option A, the cost of lighting the store, the wages of the store manager, the cost of ice cream, the cost of napkins for customers. স্যার এ এন্ড বি স্যার হতে পারে স্যার। আচ্ছা, এখানে কি বলছে আসলে, মানে চাইছে কি? স্যার ভ্যারিয়েবল কস্ট চাইছে, কোনটা ভ্যারিয়েবল কস্ট? ভেরিয়েবল কস্ট আমরা তখন কি বুঝলাম যে এটা ভেরিয়েবল ইন নেচার। আমরা যে প্রোডাকশন গুলা করি প্রতিটা কম্পোনেন্ট মানে ম্যাটেরিয়াল বা এগুলো ভেরি করে। আচ্ছা, একটা যে লাইটিং আমরা যে করি, লাইটিং করার সময় তাহলে সাধারণত দেখা গেল যে একটা মিনিমাম চার্জ দিতে হয় এবং এটা বিল আসে মাস শেষে, তাই না? এটা একটা বিষয়। স্যার এটা ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে ওয়েজেস স্যার। অফ দ্য স্টোর ম্যানেজারের ওয়েজেসটা স্যালারি বললে, আচ্ছা স্যালারি। আচ্ছা, আইসক্রিমটা কি আসলে এখানে? একটা আইসক্রিম মানে এখানে আইসক্রিমটা কি? স্যার কস্ট অফ আইসক্রিম। জি স্যার। আইসক্রিম কিভাবে কিনি আমরা? স্যার এটা তো হচ্ছে স্যার র ম্যাটেরিয়াল না স্যার, নাকি? আইসক্রিম কিনি আইসক্রিম কিভাবে?
দামটা স্যার এটা তো কোনো ভ্যালুই মনে হইতেছে না, কারণ আইসক্রিম তো স্যার এখানে কিনে না স্যার, স্যার একটা আইসক্রিম দোকানে আইসক্রিম ফিক্সড রেট। বানায়। আইসক্রিমটা যে আমরা কিনে বিক্রি করি না, আমরা 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করি বা 150 টাকায় বিক্রি করি না। তাহলে এই যে একটা আইসক্রিম কিনলাম, একটা আইসক্রিম খাবো আমি, এটা যে খরচ, 10টা আইসক্রিম কিনলাম, তাহলে কি এটা খরচ কি একরকম? না স্যার। না স্যার। তাহলে কি না এটা স্যার, কি তখন তো টাকাটা cost? বাড়বে। তাহলে এটা কি কস্ট? স্যার স্যার, আইসক্রিম আইসক্রিমের তো cost? স্যার ফিক্সড কস্টই, মানে অনেকগুলো কিনলে ওই এক রকমের প্রায় আসে স্যার। তুমি 10টা আইসক্রিম কিনলা আর 20টা আইসক্রিম কিনলা, কি 1 টাকা সেম টাকা আসবে? না স্যার, ভ্যারি করবে কস্ট। টোটাল ইচ্ছের উপর ভ্যারি করবে স্যার। যেটা ভেরি করে, যেটা টোটাল কস্টটা ভেরি করতেছে, 10 টাকা মানে 10,000 5,000 ভেরি করতেছে কিনতে গিয়ে, সেটা কি ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট? স্যার ভ্যারিয়েবল স্যার ভ্যারিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। তাহলে কস্ট অফ আইসক্রিমটা কি হবে তাহলে? স্যার ভ্যারিয়েবল কস্টই হওয়ার কথা স্যার, যুক্তি অনুযায়ী। আচ্ছা, নাপকিনসও তো সেম, প্রতিটা নাপকিনসের দাম আলাদা আলাদা না, তাই না? প্রতি নাপকিনস, তুমি বাচ্চাদের যে নাপকিন কিনে একটার দাম 10 টাকা, 100টা কিনলে 100 টাকা, তাই না বিষয়টা? তাহলে যে জিনিসগুলো ভেরি করতেছে সেটা ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা এখন স্পষ্ট বুঝতে পারতেছি যে কোনটা ভেরিয়েবল কস্ট কোনটা ফিক্সড কস্ট। এখন দেখি, ক্লিক করো, আনসারে দেখি আমরা, দেখো সি আর ডি। তাহলে আইসক্রিম আর নাপকিন এটা চেঞ্জ হচ্ছে। ইলেকট্রিসিটি কি মাস শেষে বিল আসতেছে না? জি স্যার। জি স্যার। আর ম্যানেজার সাহেব কি প্রতিদিন বেতন নিচ্ছে নাকি মাস শেষে নিচ্ছে? বা স্যার এখানে তো ওয়েজ লেখা স্যার, ওরা ওয়েজেস লেখছে, কিন্তু তাকে তো কিন্তু তোমার স্যার ওয়েজ হিসাবে, ওয়েজ বলতে তো আমরা যেটা বুঝি স্যার, মানে দিন মজুরি, মানে ডে ওয়াইজ যেটা স্যার, এইটা স্যার, এই জন্য স্যার কনফিউজ হয়ে গেছিলাম। স্টোর ম্যানেজার ওয়েজেস নিয়ে যাচ্ছে, তার মানে কি তার সাথে নিশ্চয় একটা চুক্তি হয়েছে বা ইয়ে হয়েছে, হ্যাঁ, এই জন্য আর কি। তাহলে কিন্তু স্যার নরমালি ওয়েজ বলতে তো স্যার আমরা ভেরিয়েবল কস্ট ধরি না স্যার। আমরা আসলে দুইটা ওয়ার্ড ইউজ করি, এটা হলো ব্রিটিশ সিস্টেমে স্যালারি এন্ড ওয়েজেস, আর আমেরিকানরা আসলে সাধারণত তারা ওয়েজেসই দিয়ে থাকে, তারা স্যালারি কাউকেই দেয় না। ইভেন গভর্নমেন্টেও তারা ওয়েজেস দেয়, মানে তাদের হলো আওয়ারলি হিসাব করে আর কি। তো স্টোর ম্যানেজার কত আওয়ার কাজ করছে বছর শেষে, মাস শেষে বা উইকলি, সে ওইটা পাবে 20 আওয়ার না কত আওয়ার। সো এটা নেচারও ফিক্সডই থাকে, কারণ তার সাথে একটা নেগোসিয়েশন করা হয়। আমাদের দেশে মতো না। আমাদের দেশে যেমন তোমার কাজ থাকুক আর না থাকুক, বসে থাকলেও বেতন দেয়, আমেরিকাতে তা না, কাজ শেষ চলে যাও। স্যার অনেক জায়গায় আছে স্যার, মান্থলি স্যালারি দেয়, আবার উইকলি স্যার, এক সপ্তাহ স্যালারি সপ্তাহ শেষে যেদিন লাস্ট ডে থাকে, লাইক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে উইকলি দেওয়া হয় তোমার। স্যার আমি যেখানে চাকরি করি স্যার, আমি তো হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে আছি স্যার, আমারটা স্যার এখানে পার ডে হিসাবে একটা হিসাব করে, কিন্তু স্যার ওটা পেমেন্ট করে মান্থলি স্যার, তো ওইটাও স্যার। তাহলে এটা তোমাকে ওই যে তোমার সাথে তো আর একটা এগ্রিমেন্ট আছে যে তুমি মাসে অতটা ইভেন্টে যাবা, এত আওয়ার কাজ করবা, তোমাকে মাসে এত টাকা করে আমরা দিব। কারণ তুমি যদি মিস করো আর তাদের যদি ইভেন্ট না থাকে, তাহলে তোমার দিবে না, বা তুমিও মিস করলে তুমি পাবা না। এই জন্য তারা এই জিনিসটা দেখা গেলো আলটিমেটলি মাস শেষে গিয়ে তোমাকে একটা ফিক্সডই তারা দেয় আর কি, কিন্তু এটা ভেরি করে। স্যার কস্ট অফ লাইটিং ইজ দ্য স্টোর, আমি এই ক্ষেত্রে স্যার ভেরিয়েবল বলছি, কারণ স্যার লাইটিং যদি আমি অনেকগুলো দেই কিংবা লাইটিংটা কেন ওরা বাদ দিছে? লাইটিংটা আসলে সাধারণত মিক্সড কস্ট হয়, হ্যাঁ, মিক্সড কস্ট হয়। কিন্তু আইসক্রিম আর ন্যাপকিন সেটা 100% ভেরিয়েবল কস্ট, এখানে কোনো সন্দেহ নাই। জি স্যার। আচ্ছা জি স্যার, ক্লিয়ার স্যার, বুঝতে পারছি এখন। নেক্সট যাও। স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার, এই দুইটাই আচ্ছা, ভালো। ডিরেক্ট আর ইনডিরেক্ট কস্ট আরো আধা ঘন্টা আছে। এখন কি ডিরেক্ট আর ইনডিরেক্ট আমরা পড়বো না নাকি? পড়বো স্যার। স্যার আজকে স্যার এই
5 পর্যন্তই থাক স্যার। স্যার আর আচ্ছা, আজকে স্যার আপনি একটু ডিসকাস করতে পারেন স্যার অ্যাব্রোড নিয়ে, বাইরের দেশে পড়তে যাওয়া নিয়ে স্যার। এটা আরে জানার খুব ভাই ইচ্ছা এই ছিল। আমরা আর 2 সপ্তাহ পরে মিড টার্ম, বাইরে যাওয়া নিয়ে এখন পাগল হইছো? না আমি পরে ওই যে হচ্ছে কভার আপ করা যাবে না তো, ফিক্সড আর ভেরিয়েবল সিটি আছে, বুঝাইলাম একটা তো। সিটি নিতে হবে। না আচ্ছা, ভেরিয়েবল কস্ট দেখো তোমরা। বুঝাইলাম তো, ভেরিয়েবল কস্ট যেহেতু বুঝাইছি, এটার সাথে ডিরেক্ট আর ইনডিরেক্ট একেবারেই জড়িত। আর ভেরিয়েবল আর ফিক্সড যেহেতু তোমরা ভালোভাবে বুঝে গেছো, তোমাদেরকে আর ডিরেক্ট ইনডিরেক্ট বোঝানোর কিছু নাই এখানে। ডিরেক্ট ভেরিয়েবল আর ইনডিরেক্ট তো স্যার আমরা ফার্স্ট এর দিকেই পড়ছি, ম্যানুফ্যাকচারিং কস্ট। অলরেডি তোমরা বুঝে ডিরেক্ট গেছো, ইনডিরেক্ট, জি এটা স্যার। অলরেডি তোমরা জানো। এখন আমি জাস্ট ভেরিয়েবল আর ফিক্সড বুঝাইছি তো, এই জন্য এটা না বুঝাইলে আবার নেক্সট ক্লাসে এটা আবার জমে থাকবে। এখন তোমাদেরকে আমি এই যে ভেরিয়েবল আর ফিক্সড এটা দিয়ে বুঝাই। এই যে বাসা ভাড়ার উদাহরণ, এখন তোমরা হলো একটা কাজ করতেছো, সেটা হলো ধরো আইসক্রিম বিক্রি করতেছো, তাই না? অথবা তোমরা একটা কিছু তৈরি করবা, হ্যাঁ তৈরি করতেছো। সো এখানে যত ধরনের ভেরিয়েবল কস্ট গুলো আছে খেয়াল করো। ভেরিয়েবল কস্ট গুলা কি? ওই যে ম্যাটেরিয়ালটা কিন্তু তোমার ভেরিয়েবল কস্ট। এই ম্যাটেরিয়ালটাকে আবার মানে কাজে রূপান্তর করতেছে কারা? লেবার। হাত দিয়ে কাজটা করতেছে কে? লেবার। মানে সেলাইটা করতেছে কে? লেবার। মেশিন দিয়ে। সো তোমার এই ম্যাটেরিয়াল গুলাকে মেশিন দ্বারা কনভার্ট করতেছে হলো লেবার। সো দেখো এখানে কিন্তু লেবারের বেতন হলো ফিক্সড, আবার ম্যাটেরিয়ালের কাজটা হলো ভেরিয়েবল। তো এখানে ডিরেক্ট কোনটা? ডিরেক্টটা হলো তোমার প্রতিষ্ঠানে যেই কাজটা ভেরিয়েবলটাকে করার জন্য যে এই লজিস্টিক সাপোর্ট গুলো দেওয়া হয়, এটা হলো সরাসরি ওই পণ্যটার সাথে যেটা জড়িত, সেটা হলো তোমার ডিরেক্ট, মানে সরাসরি এটাকে তোমার। তার মানে তোমরা যারা এখানে আসো, তোমরা যে মেসে 5 জন বা 3 জন থাকো, তোমাদের হাউস রেন্ট এটা দিতেই হবে। সেটার সাথে তোমরা যে খাওয়া দাওয়া করো থাকো, সব কিছু হলো ডিরেক্ট। তার মানে কি তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের জন্য যে খরচটা করা হয় সেটা ডিরেক্ট। কিন্তু নিচতলায় একজন ভদ্রলোক বসে থাকে, লিফটম্যান বা সিকিউরিটি গার্ড, সে কি তোমাদের কোনো হেল্প করে বা তোমাদের ওই রুমের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে? আবার তার সাপোর্ট ছাড়া তোমরা বাসায় ঢুকতেও পারতেছ না, তাই না? এখানে ফ্ল্যাট আছে ধরো 10টা ফ্ল্যাট, সমস্ত 10টা ফ্ল্যাটের বেতনই তার কাছে যায়। আরেকটা হলো ময়লার বিল। ময়লাওয়ালা পুরো বিল্ডিং এর বিল নেয় না, ময়লা পরিষ্কার করে না, জি স্যার। ঝাড়ুদার। তাহলে ওরা কি বিল্ডিং এর ভিতরে আসতেছে? ওরা বাইরে থেকে সাপোর্ট দেয় না? ধরো তোমাদের ইলেকট্রিসিটি নষ্ট হয়ে গেলে, মানে তোমাদের থাকার জায়গা বা কাজ করতে গেলে যেটা আসলে ডিরেক্টলি জড়িত না, যেমন লিফটম্যানের স্যালারি, ক্লিনারের স্যালারি, ময়লাওয়ালার বিল, এগুলো কি ইনডিরেক্ট না? বাইরে থেকে সাপোর্ট দিচ্ছে না, কিন্তু এগুলো জরুরি, কিন্তু ইনডিরেক্ট। জি স্যার। তাহলে ডিরেক্ট কোনগুলা? ডিরেক্ট কিন্তু তোমার ভেরিয়েবল এবং ফিক্সড দুইটাই কিন্তু ডিরেক্ট। আবার ভেরিয়েবল হইতে পারে বা ফিক্সড হইতে পারে। ময়লাওয়ালার বিল প্রতি মাসে ফিক্স থাকে, আবার ফিক্সডই থাকে সিকিউরিটি গার্ডের। কিন্তু সে কিন্তু আমার এখানে ডিরেক্টলি জড়িত না, সে আমাকে সাপোর্ট দিচ্ছে। ধরো হঠাৎ করে পুলিশ আসলো, পুলিশ আসার পরে একটা কেস ফাইন করে দিয়ে গেল, 5,000 টাকা সবাইকে জরিমানা দিল। এটা তো প্রোডাকশনের সঙ্গে বা আমাদের থাকা খাওয়ার সঙ্গে কোনো জড়িত না, এটা হঠাৎ করে। সো এটা ইনডিরেক্ট কস্ট। সো আমরা এখন এই দুইটার উদাহরণটা আমরা একটু স্লাইডে দেখি কি আছে, সামনে যাব। ছবিটা কি বুঝাচ্ছে? ডিরেক্টটা কালার গুলা দুইটা ছবি কি বুঝাচ্ছে দেখো তো। আর যখন একটা ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার জয়েন হয় তখন ডিরেক্ট কস্টটা হচ্ছে। 4টা পয়েন্ট একসাথে হইছে একদম সরাসরি লাগবে। হাউস রেন্ট,
তারপরে আমাদের যে খাবার, বুয়ার বিল, সে রান্না করতেছে, ইন্টারনেট, এগুলো আমাদের একবারে তপ্রত। ময়লাওয়ালা কখনো আসে কখনো নাই, ঝাড়ুদার কখনো আসে নাই, তারপরে সিকিউরিটি গার্ড, সে তো আমাকে দিচ্ছে সিকিউরিটি না কয়তালারে দিচ্ছে। আমি যদি এই কথা বলি গিয়ে যে ও তো খালি নিচতলারে সিকিউরিটি দেয়, আমরা তো চারতলায় থাকি, ও তো আমাদেরকে সিকিউরিটি দেয় না, ও ও আমাদের বিল দিব কেন? একটা এরকম বলতে পারি না আমি? সিকিউরিটি তো দিচ্ছে সে নিচতলা। সো কিন্তু তার ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাই রাখছে বাইরে। সো এগুলো হিজিবিজি হিজিবিজি না, এইটাই ইনডিরেক্ট। তাহলে এখানে কি লেখছে দেখো তো? স্যার আমরা যে একবারে সেকেন্ড ক্লাসে পড়ছিলাম ডিরেক্ট লেবার আর ইনডিরেক্ট লেবার, এটার সাথে কি সামঞ্জস্য না স্যার? অনেকটাই। একদম সামঞ্জস্য আছে পুরোটাই। Yes, ডিরেক্ট আর ইনডিরেক্ট এগুলো মিলেই ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড প্রতিটা মিলেই ডিরেক্ট হয়, আবার ওইগুলো থেকে আবার ইনডিরেক্ট হয়। এখন ডিরেক্ট কস্ট, এটার ভিতরে কি লেখা আছে পড়ো তো একজন। Direct cost, cost that can be easily and conveniently traced to a unit of product or other cost object. Examples: direct materials and direct labor. সরাসরি In- ট্রেস করা যাচ্ছে, সরাসরি, তাই না? বুঝেই যাচ্ছে এটা ডিরেক্ট, আমার কাজে লাগতেছে, আমি ধরতে পারতেছি, ছুঁতে পারতেছি, বুঝতে পারতেছি। দেন Indirect cost, cost that cannot be easily and conveniently traced to a unit of product or other cost object. Example: manufacturing overhead. আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কি? ধরো আমরা ম্যানুফ্যাকচার করতেছি, একজন ওই যে শফিকরে নিয়ে গেলাম, শফিক আমাদের একটু চাটা বানায় খাওয়াইবা। এখন শফিকের যে খরচটা, এটা তো ডিরেক্টলি না, তাই না? ইনডিরেক্ট। এই জন্য নেক্সট স্লাইডে যাও। স্যার মোট কথা হচ্ছে ডিরেক্ট কস্টটা হচ্ছে মানে যেটা ছাড়া কোনোভাবে প্রোডাকশন বা অপারেশন সম্ভবই না, ওটা হচ্ছে ডিরেক্ট। একদম আর ওইটা সরাসরি চালানোর জন্য সাপোর্টিং যে কস্টটা লাগে ওইটা হচ্ছে স্যার ইনডিরেক্ট। মানে তোমার ফ্যাক্টরির ভিতরে তো 1000 লাইট আছে, তাই না? আমাদের গ্রিনের প্রতিটা ক্লাসরুমে লাইট দেয়া আছে, আবার ইয়ার্ডে লাইট দেয়া আছে না বাইরে? এটা কি ক্লাসরুমের কোনো হেল্প হয়? না স্যার। জি না স্যার। কিন্তু ওই লাইটটা তো দিতে হবে, তাই না? ওই লাইটটা দিতে হবে জি না? স্যার। সো ওই লাইটটা হলো ইনডিরেক্ট, আর ভিতরে যত লাইটিং গুলো আছে ডিরেক্ট। আচ্ছা, আমাদের মোটামুটি ডিরেক্ট আর ইনডিরেক্ট বোঝা গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আসো একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে। যে তুমি কত আসছে আজকে ক্লাসে? স্যার আজকে আমার হাইয়েস্ট পাইছি 13 জন স্যার, এই যে এখনো 13 জনই আছে স্যার, আপনি ছাড়া 12 জন। 12 জন। আচ্ছা, জি স্যার একটা কথা ছিল স্যার। এখানে বলো। স্যার ওই যে মুন্সি ইয়াসির ভাইয়া ছাড়া মোটামুটি স্যার সবাই স্যার আছে, উনি মনে হয় 6 স্যার। ও, ইয়াসিরের কি হয়েছে? আর উনি একটু সিক আছে স্যার, একটু জ্বর ঠান্ডা কাশি এরকম স্যার। আহ, সময়টা তো খারাপ। তৌসিফ কি বলতে চাচ্ছ? স্যার বলতে চাচ্ছি যে আপনি যে কিছু সময় আগে বলছিলেন যে অ্যাটেন্ডেন্সের বিষয় নিয়ে, তো জিয়া এখানে বলছে স্যার আমি গত কয়েকদিনের যেসব অ্যাটেন্ডেন্স গুলো আমি সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখছি, হুম হুম। ওইগুলো আছে স্যার আমার কাছে। এখন স্যার আমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছি স্যার, টেকনিক্যাল প্রবলেম থাকতেই পারে স্যার। যেমন স্যার লাস্ট ক্লাসে আমি ক্লাসে ঢোকার পরে স্যার হচ্ছিল নেট কানেকশনের কারণে স্যার আমার ওয়াইফাই চলে গেছিল স্যার, মানে কারেন্ট চলে গেছিল স্যার। এটার কারণে এখন স্যার আমি বেরিয়ে গেছিলাম, আমি এখন বলি স্যার ও যদি স্ক্রিনশট নিয়ে ফেলে স্যার। আমি স্যার বলি তোমাকে, ওইটার কারণে আমি ওই এক্সেলে তোমার আবার নতুন করে রাখতে, আমার কাছে তো রেকর্ড আছে এই যে জি অনলাইনে স্যার। এটা ট্রান্সফার হবে, কিন্তু ওইখানে ওকে দেখা গেল যে তোমার রিজনটা তো নাই। সো এক্সেলে সে এটা ট্রান্সফার করবে, কারা কোন দিন আসতে পারো নাই ওটা কালার করবে, কালার করে এটা পরে নোট দিয়ে দিব। বুঝতে পারছো? ওকে স্যার।
স্যার